সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা কর্মকারক নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করো, আমরা কর্মকারক বলতে হচ্ছে যে কোন বিষয়টাকে বুঝতে পারছি সেটা হচ্ছে যে একটু খেয়াল করো। এই জায়গায় কারক মানে আমরা বলেছিলাম সম্পর্ক, সেই সম্পর্কের ভিতরে একটার নাম হচ্ছে কর্মকারক, তাই না বন্ধুরা? আমরা গতদিনে শিখেছি কর্মকারকের সংজ্ঞাটা আমি এখানে লিখে দিয়েছি। দেখো যে হচ্ছে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলা হয়। তার মানে হচ্ছে যে কর্তা যে কোনো একটা বস্তুকে অবলম্বন করেই কিন্তু হচ্ছে তার ক্রিয়াটাকে সম্পূর্ণ করে থাকবে, তাই না? এই ক্রিয়াটাকে সম্পূর্ণ করার জন্য হচ্ছে যে সে যে কোনো একটা জিনিসের সে আশ্রয় নিয়ে নেবে। যেমন হচ্ছে নাসিমা ফুল তোলে, আমি লিখলাম ওখানে দেখো হচ্ছে নাসিমা তুলছে। দেখো যে এখানে নাসিমা কি একটা বিশেষ্য, তাই না? গতদিন আমরা শিখেছিলাম যে বিশেষ্য পদ যেটা আছে বা যে সরাসরি কাজটাকে সম্পন্ন করছে, যেমন ফুল তোলা কাজটা সরাসরি সম্পন্ন করছে কে? নাসিমা, তাহলে সেটা বিশেষ্য পদ হচ্ছে। তাহলে বিশেষ্য পদটাকে আমরা গতদিনের শিক্ষা অনুযায়ী সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কর্তৃকারক হবে। তাহলে দেখো কর্তা, কর্তৃকারক মানে হচ্ছে যে এটা কি কর্তা, কোন কর্তাটা? মুখ্য কর্তা, গতদিনে আমরা শিখেছি মুখ্য কর্তা। তাহলে এই মুখ্য কর্তা যেটা আছে, মুখ্য কর্তা এই যে তোলা কাজটা তুলছে, কোনো কিছু একটা তুলছে, তাই না? এই তোলা কাজটা সম্পন্ন করার জন্য সে কার হেল্প নিচ্ছে? ফুলের হেল্প নিচ্ছে, তাই না? তার মানে কি ফুলটাকে আশ্রয় করে সে ফুল তোলা কাজটা সম্পন্ন করছে। তাহলে মানে কি এখানে ফুল যেটা আছে একে আশ্রয় করে হচ্ছে কর্তা ক্রিয়াটাকে সম্পন্ন করলো। আমরা ডেফিনেশন অনুযায়ী একটু খেয়াল করি যে যাকে আশ্রয় করে কর্তা, যাকে আশ্রয় করে এটা কি মুখ্য কর্তা। আমরা গতদিনে শিখেছিলাম মুখ্য কর্তা কাজটিকে সম্পন্ন করছে। কোন কাজটা? যে ফুল তোলা কাজটাকে সম্পন্ন করছে, তাকে বলছি আমরা হচ্ছে কর্মকারক। কাকে আশ্রয় করে? ফুলকে আশ্রয় করে কাজটাকে সম্পন্ন করছে, তাই না বন্ধুরা? তাহলে এক্ষেত্রে ফুলটা হচ্ছে এখানে হচ্ছে কর্মকারকের উদাহরণ হিসেবে পরিগণিত হবে। এখন কথা হলো যে বন্ধুরা, এই কর্ম যেটা আছে এই কর্মটাকে যদি আমরা ডেফিনেশন অনুযায়ী ভাগ করতে যাই, কর্ম কত প্রকারে হতে পারে? কর্ম হতে পারে মোট দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। সুতরাং হচ্ছে যে মুখ্য কর্মটা যেটা হচ্ছে যে একটা বাক্য থাকবে, সেই বাক্যের ভিতরে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়ে যে কর্মটা কাজ করবে, সবচেয়ে বেশি প্রাধান্য পেয়ে যে কর্মটা কাজ করবে তাকে বলছি আমরা হচ্ছে যে মুখ্য কর্ম। যেমন ধরো আমরা যদি প্রয়োজনীয় কোনো জিনিসপত্র দরকার হয়, আমরা যখন হচ্ছে যে কোনো কিছু শিখতে যাই বা কোনো কিছু বলতে যাই, আবার বাবার কাছে যদি কোনো কিছু চাইতে যাই, আমি ধরো বললাম বাবাকে যে বাবা এই মাসে আমার বই লাগবে প্লাস হচ্ছে সাইকেল লাগবে। এখন কথা হলো যে পড়াশোনা করার জন্য সবার আগে কিন্তু আমার বইটা লাগবে, তাই না? সাইকেলটা আমার পরে লাগবে, সুতরাং আমরা বইটাকে আগে বেছে নিব। ঠিক একই রকম ভাবে এখানে কর্তা কর্ম যেটা থাকবে সেই কর্মের ক্ষেত্রেও দুইটা কর্ম পাশাপাশি একটা বাক্যের মধ্যে থাকবে। সেই বাক্যের ভেতর থেকে যেই কর্মটা সবচেয়ে বেশি প্রাধান্য পাবে সেই কর্মটাকে বলবো আমরা হচ্ছে মুখ্য কর্ম, এবং যে কর্মটা কম প্রাধান্য পাবে তাকে বলবো আমরা হচ্ছে গৌণ কর্ম। এক্ষেত্রে আমরা একটা উদাহরণ এখানে বোর্ডে লিখে রেখেছি বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো যে বাবা আমাকে একটি কলম কিনে দিলেন, তাই না? দেখো এখানে হচ্ছে যে বাবা, এখানে হচ্ছে দেখো কে কাজটি সম্পন্ন করছে? সরাসরি কাজটা সম্পন্ন করছে হচ্ছে বাবা। সুতরাং বাবা এখানে কি কর্তা, আমরা গতদিনে শিখেছিলাম বাবা এখানে হচ্ছে কর্তা। সুতরাং কর্তা কাকে সাহায্য, এই যে কিনে দেওয়া কাজটা সম্পন্ন করছে কাকে আশ্রয় করে? আমাকে এবং হচ্ছে একটি কলম, এই দুইটা জিনিসের মাধ্যম দিয়ে কিন্তু সে কি করছে? তার কাজটাকে সম্পন্ন করছে। সুতরাং এখানে একটু ভুল লেখা আছে, এই যে আমাকে যে শব্দটা আছে, আমাকে এটা একটা কর্ম, এটা হচ্ছে মুখ্য, আমি আগে লিখে রেখেছি মুখ্য কর্ম, এবং একটি কলম হচ্ছে এখানে হচ্ছে কর্ম। তাহলে এটাও একটা কর্ম, এটাও একটা কর্ম, তাহলে দুইটা কর্ম এই জায়গায় আমরা একটা বাক্যের মধ্যে উপস্থিতি খুঁজে পাচ্ছি। এক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে হচ্ছে যে দুইটা কর্ম যে আছে, আমরা বলেছিলাম যে কর্মকারক যেটা আছে, কর্মকারকের ভিতরে কর্মের প্রকারভেদ দুইটা, একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম, তাই না বন্ধুরা? তো এখানে দুইটা কর্ম আমরা পাশাপাশি পেয়েছি, দুইটা কর্মকে আশ্রয় করে বাবা কি করছে? কাজটা কিনে দেওয়া কাজটা সম্পন্ন করছে। এক্ষেত্রে এই যে দুইটা কর্ম আছে, এই দুইটা কর্মের ভিতরে একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। যেটা বেশি প্রাধান্য পাবে ওটা মুখ্য, যেটা কম প্রাধান্য পাবে সেটা হচ্ছে গৌণ কর্ম। এক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে হচ্ছে যে এই দুইটা জিনিসের ভিতরে কোনটা মুখ্য কোনটা গৌণ সেটা পরীক্ষা করার একটা উপায় আছে। আমরা দুইটা কর্মের ভিতর থেকে একটা কর্মকে বাদ দিয়ে দেখবো হচ্ছে বাক্যের যে তিনটা গুণ আছে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই তিনটা গুণ সম্পন্ন হচ্ছে কিনা। যদি তিনটা গুণ সম্পন্ন হয়ে যায় তাহলে বলবো যে হচ্ছে ওইটাই মুখ্য কর্ম। ঠিক আছে বন্ধুরা? দেখো এখানে আমরা হচ্ছে একটি কলম যে কর্মটা আছে সেই কর্মটাকে আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এখানে হচ্ছে যে আমরা পুরো বাক্যটাকে পড়বো, বাবা আমাকে কিনে দিলেন। তাহলে দেখো তো বন্ধুরা, এই জায়গায় যে আমার যে মূল যে বাক্যটা আছে সেই বাক্যটাকে সম্পূর্ণ হচ্ছে বাবা আমাকে কিনে দিলেন, হচ্ছে কি? হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ বাবা আমাকে কিনে দিলেন, কি কিনে দিলেন? আমার মনের ভিতরে কিন্তু একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। যদি আকাঙ্ক্ষা থেকে যায় তাহলে কিন্তু সেটা বাক্য
বলে পরিগণিত হবে না। সুতরাং এখানে হচ্ছে আমি কখনো একটি কলম এই শব্দটাকে বা এই কর্মটাকে বাদ দিতে পারছি না। তাহলে যেহেতু এইটাকে বাদ দিলে এটা বাক্য বলে পরিগণিত হচ্ছে না, তাহলে এটাকে আমরা কি বলবো? যেটাকে বাদ দিলে বাক্যটাই হবে না, তাকে আমরা বাদ দিতে পারবো কি? পারবো না। তাহলে সেটা হবে মুখ্য কর্ম। এবার আমরা হচ্ছে আমাকে শব্দটা বা আমাকে যে কর্মটা এখানে দেওয়া আছে এই কর্মটাকে বাদ দিয়ে একটু পড়ি। বাবা একটি কলম কিনে দিলেন। বাবা একটি কলম কিনে দিলেন, তাহলে কি বাক্যটা সম্পূর্ণ হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, বাক্যটা অবশ্যই সম্পূর্ণ হচ্ছে এবং তার যে বাক্যের 3টা গুণ আছে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, 3টা গুণই কিন্তু এই জায়গায় সম্পূর্ণ হয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গায় এই বাক্যটা সম্পূর্ণ সঠিক। সুতরাং আমাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু বাক্যটার কোনো প্রকারের কোনো ক্ষতি হচ্ছে না। তার মানে আমি যদি আমাকে শব্দটা পাই, আমাকে বাদ দিলেও কিন্তু বাক্যটা হচ্ছে, তাহলে এটা হবে অপ্রধান কর্ম। অপ্রধান কর্মটাকে আমরা বলছি গৌণ কর্ম, তাই না বন্ধুরা? তাহলে বন্ধুরা আমরা দেখো খুব সহজেই শিখে গেলাম যে হচ্ছে যে কোনটা মুখ্য কর্ম হবে, কোনটা গৌণ কর্ম হবে, সেটা কিভাবে খুঁজে পাবে। যেটি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে সেটি হবে মুখ্য কর্ম, যেটি কম প্রাধান্য পাবে সেটা হবে গৌণ কর্ম। এছাড়াও এটা চেনার আরেকটা উপায় আছে। উপায়টা হলো এটা, যদি কোনো কর্ম ব্যক্তিবাচক হয়, ব্যক্তিবাচক মানে হচ্ছে আমাদের মতো মানুষ জাতীয় যদি কাউকে বোঝানো হয়ে থাকে, ব্যক্তি জাতীয় কাউকে বোঝানো হয়ে থাকে, তাহলে সেটা হবে সবসময় গৌণ কর্ম। তার মানে কি, ব্যক্তি যদি বোঝায়, ব্যক্তি বোঝালে সেটাকে বলছি আমরা হচ্ছে গৌণ কর্ম। আর যদি বস্তু বোঝায়, বস্তু মানে প্রাণহীন কোনো একটা জিনিস, তাই না? যেমন কলম, এটা কি প্রাণহীন, তাই না? এই প্রাণহীন কোনো জিনিসকে যদি বোঝানো হয়ে থাকে তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা মুখ্য কর্ম। ঠিক আছে? সুতরাং যেটা প্রাণহীন কর্ম পাবো সেটা হচ্ছে যে মুখ্য কর্ম, যেটা প্রাণহীন না ব্যক্তিবাচক সেটাকে বলবো হচ্ছে আমরা হচ্ছে গৌণ কর্ম। ঠিক আছে বন্ধুরা, আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে কি হবে, এটা ব্যক্তিবাচক, এটা হচ্ছে বস্তু বাচক। সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পেরেছি যে হচ্ছে গৌণ কর্ম কোনটাকে বলছি আমরা, আর হচ্ছে মুখ্য কর্ম কোনটাকে বলছি। ঠিক আছে, এর মাধ্যম দিয়ে আমি আশা প্রত্যাশা রাখছি যে কর্মকারক কাকে বলা হয় এবং হচ্ছে কর্মকারকের ভেতরে যে কর্মের যে প্রকারভেদ আছে সেই কর্মের প্রকারভেদটাকেও আমরা প্রত্যাশা রাখছি যে বন্ধুরা আমরা বুঝতে পেরেছি। এবার আলোচনা করব কর্মকারকের প্রকারভেদটা নিয়ে। বন্ধুরা একটু আলোচনা করব। বন্ধুরা কর্মকারক যেটা আছে, কর্মকারককে মোট 7টি শ্রেণীতে বিভক্ত করা যায়। আমরা এর আগে দেখেছি যে কর্মটাকে 2টা শ্রেণীতে বিভক্ত করা যায়, কিন্তু কর্মকারক যেটা আছে কর্মকারকের 4টি শ্রেণীতে বিভক্ত করা যায়। বন্ধুরা আমি এখানে লিখে দিয়েছি, দেখো যে সকর্ম ক্রিয়ার কর্ম, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্রযোজক ক্রিয়ার কর্ম। 3 নম্বর হচ্ছে সমধাতুজ কর্ম এবং হচ্ছে 4 নম্বর উদ্দেশ্য এবং বিধেয় কর্ম। এই যে 4টা প্রকারভেদ দেখেছি, এই 4টা প্রকারভেদ হচ্ছে কর্মকারকের প্রকারভেদ, কিন্তু এর পূর্বে যেটা দেখিয়েছি ওটা হচ্ছে কর্মের প্রকারভেদ। ঠিক আছে, মুখ্য কর্ম এবং হচ্ছে গৌণ কর্ম, কিন্তু এই 4টা হচ্ছে যে কর্মকারকের প্রকারভেদ। এখানে হচ্ছে দেখো যে সকর্ম ক্রিয়ার কর্ম যেটা কর্মকারক, আর সকর্ম ক্রিয়ার কর্মকারক যেটা হচ্ছে সকর্ম ক্রিয়া মানে হচ্ছে যে সকর্মক্রিয়া মানে হচ্ছে যে কর্মটা না থাকলে কর্তা ক্রিয়াটাকে সম্পূর্ণই করতে পারবে না, একদম সম্পূর্ণ করতে পারবে না, সেই কর্মটাকে বলছে হচ্ছে যে আমরা হচ্ছে সকর্মক্রিয়া। সকর্মক্রিয়া এই যে তুলছে যে ক্রিয়াটা আছে, এই তুলছে ক্রিয়াটা কর্ম ছাড়া কখনোই সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা হচ্ছে যে দেখো যে এই তুলছে, এই তোলা কাজটাকে সম্পূর্ণ করার জন্য ফুল শব্দটা কিন্তু এখানে অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু এটা সম্পূর্ণ হবে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে নাসিমা ফুল তুলছে, এখানে এই যে নাসিমা ফুল তুলছে, এই ফুল তোলা কাজটা কিন্তু এই ফুলটাকে ছাড়া কিন্তু কখনোই সম্ভব না। সুতরাং এইখানে যে কর্মটা আছে এই কর্মটা হচ্ছে সকর্ম, এই যে এটা তুলছেটা হচ্ছে সকর্মক্রিয়া, এই সকর্মক্রিয়াটা এই যে কর্মটা আছে এই কর্মটাকে ছাড়া চলতে পারবে না, তাই এটাকে বলছে আমরা হচ্ছে সকর্মক্রিয়ার কর্ম। এবার আসি হচ্ছে প্রযোজক ক্রিয়ার কর্ম। আমরা এর পূর্বেই যে ক্লাসটা করেছি এই ক্লাসের মধ্যে আমরা প্রযোজক কর্তা এবং প্রযোজ্য যে কর্তা আছে সেই কর্তাটাকে নিয়ে আমরা হচ্ছে আলোচনা করেছি। সেখানে তুমি জানো যে একজন কাজটা করে আরেকজন কাজটা করিয়ে দেয়। এক্ষেত্রে দেখো ছেলেটিকে, আমি একটা উদাহরণ দিয়েছি, ছেলেটিকে কোথায় শোয়াবে? বিছানায় শোয়াবে। দেখো বিছানায় শোয়ানো কাজটা কে করছে? ছেলেটিকে করতে বলা হচ্ছে। কে বলছে? আমি বলছি। সুতরাং আমি ছেলেটিকে দিয়ে শোয়ানো কাজটা কিন্তু করে নিচ্ছি, এখানে কিন্তু আমি উজ্জ্ব আছি, তাই না? সুতরাং হচ্ছে ছেলেটিকে এবং হচ্ছে বিছানায় শোয়ানো যে কাজটা আছে এই কাজটা করছে কিন্তু অন্য একজন। সুতরাং হচ্ছে ছেলেটিকে, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়ার যে কর্ম, সেই প্রযোজক ক্রিয়ার কর্মটাকে এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে শোয়ানো কাজটা, এটা কিন্তু প্রযোজক কর্তা বা প্রযোজ্য যে কর্তা আছে তারা ছাড়া কিন্তু এটা সম্পূর্ণ করা যাবে না। সুতরাং এই জিনিসটাকে আমরা বলছি প্রযোজক ক্রিয়ার কর্ম। এবার আসে সমধাতুজ কর্ম। একই ধরনের ধাতু দিয়ে যদি কর্ম এবং হচ্ছে ক্রিয়াপদ দুটোই নির্ণয় করা হয় তাহলে যেটা কর্ম থাকবে সেই কর্মটাকে বলতে পারি আমরা হচ্ছে সমধাতুজ কর্মের
হচ্ছে কর্মকারক। দেখো এখানে খুব ঘুমিয়েছি, এই ঘুমিয়েছি এটাকে যদি ভাঙি তাও আমরা ঘুম শব্দটা পাবো, আবার ঘুম যেটা আছে ঘুমটাকে ভাঙলেও আমরা ঘুম শব্দটাই এখানে পাবো। সুতরাং হচ্ছে দুইটারই মূল যে আছে মূল অংশটা কিন্তু হচ্ছে ঘুম। সুতরাং এটা হচ্ছে সমধাতুজ হচ্ছে কর্ম। সুতরাং সমধাতুজ কর্ম হলে এই যে খুব এক ঘুমিয়েছি এরকম যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা সমধাতুজ কর্মের কর্মকারক। উদ্দেশ্য এবং বিধেয় কর্ম, আমরা জানি উদ্দেশ্য কাকে বলে, যে বলে সে হচ্ছে উদ্দেশ্য, যাকে বলে সে হচ্ছে যা বলে তাই হচ্ছে, যে বলে সে হচ্ছে যে যা বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য, আর যাকে যে উদ্দেশ্যে বলা হচ্ছে তাকে বলছে উদ্দেশ্য। তো দেখো এখানে দুধ শব্দটা হচ্ছে, দেখো দুধ শব্দটাকে আমরা কিন্তু এমনিতেই পরিচিত আছি দুধ শব্দটার সঙ্গে, এই দুধ শব্দটাকে আমরা দুগ্ধ বলে ডাকি। সুতরাং একটা জিনিস আমাদের মূল আছে, একটা কিন্তু আর মূল নেই, আপেক্ষিক হয়ে গেছে। সুতরাং এই মূলটাকে বাদে যেটা আপেক্ষিক আছে, যেটা আপেক্ষিক পাবো আমরা, একই জিনিসকে ডাবল নামে ডাকার ক্ষেত্রে আমার মূল নাম যেটা আছে, মূল নামের বাইরে যদি আমাকে অন্য কোনো নামে ডাকা হয় তাহলে সেটাকে বলবো আমরা বিধেয়, আর মূল যে নামটা আছে সেই নামটাকে বলবো আমরা হচ্ছে উদ্দেশ্য কর্ম। ঠিক আছে বন্ধুরা, এই ছিল হচ্ছে যে আমাদের কর্মকারকের প্রকারভেদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন কথা হলো যে কর্মকারকের এই প্রকারভেদটা বা কর্মকারক কোনটা হবে এটা জানার জন্য আমাদেরকে অবশ্যই যে হচ্ছে কর্মকারকের যে আমি উদাহরণটা পাবো, সবসময় হচ্ছে আমরা করব কি, একটা বাক্যের ভিতরে কোনটা কর্মকারক হবে এটা নির্ণয় করার জন্য আমরা যে ক্রিয়াপদ থাকবে সেই ক্রিয়াপদ, যেহেতু ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক, সুতরাং ক্রিয়াপদকে আমাদেরকে প্রশ্ন করতে হবে। তো ক্রিয়াপদকে আমরা কিসের, যে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা হচ্ছে কর্মকারকের কোনটা কর্মকারক হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। এখানে শর্টকাট টেকনিকটা দেওয়া আছে, সূত্রটা দেওয়া আছে। প্রথম দিনে আমরা শিখেছিলাম কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হবে, কর্মকারক হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হচ্ছে কর্মকারক হবে, সেটা তোমরা আজকে শিখেছো বন্ধুরা। কর্মকারকের বিস্তারিত আলোচনা প্রত্যাশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। সামনের ক্লাসে আমরা হচ্ছে করণকারক নিয়ে আলোচনা করবে, এবং করণকারকের সঙ্গে কর্মকারকের যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা কেন লাগে এবং দ্বন্দ্বটাকে এড়ানোর জন্য আমাদেরকে কি কি কাজ করতে হবে সেই সূত্রটা এবং সেই শর্টকাট টেকনিকটা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।